আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস আগামী 2 নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক। আবারও বিশ্বে বাড়ছে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা রোগী শনাক্ত। গত 24 ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 4,50,517 জন, আর মারা গেছেন প্রায় 8,000 মানুষ। এর আগের দিন বুধবার করোনা শনাক্ত হয়েছিল 4,08,816 জন, আর এ ভাইরাসে মারা গিয়েছিলেন 7,456 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 48,40,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন 23,71,00,000-এর কাছাকাছি। তবে এর মধ্যে 21,42,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় আবারও বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,06,455 জন, আর মারা গেছেন 2,093 জন। এদিকে দেশে একদিনে আরও 703 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এবং মারা গেছে আরও 21 জন। একই সময়ে দেশে 24,376 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 2.88%, যা আগের দিন 2.72% ছিল। আগের 24 ঘন্টায় 694 জন নতুন রোগী শনাক্ত হয় আর মারা যায় 23 জন। সে হিসেবে মৃত্যু, রোগী শনাক্তের হার স্থিতিশীল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নাক্কান গলা ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, এখন কাদের টিকা দেয়া হচ্ছে? যারা SMS পাননি বা পেয়েও আসেননি তারা কি টিকা পাচ্ছেন? ধন্যবাদ মনি আপনাকে। আসলে এখন যে টিকাদান কর্মসূচিগুলো চলছে, কার্যক্রমটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। আমরা জানি যে বিগত সময়ে যে একটি জটিলতা তৈরি হয়েছিল SMS প্রাপ্তি নিয়ে, সেই জটিলতা অনেকটাই এখন নিরসন হয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে গত টার্মে যে আসলে গণটিকা কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে কিন্তু একটি সুযোগ দেওয়া হয়েছিল যারা SMS পাননি তারা যেন সেখানে রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে তারা টিকা নিতে পারবেন। তার ফলে আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু অনেকেই আসলে টিকা নিয়েছেন। এরকম যাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল তারা টিকা নিতে পেরেছেন, যার ফলে এখন যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু চলছে। সাধারণ মানুষ খুব সহজে রেজিস্ট্রেশন করছেন এবং তারা SMS পাচ্ছেন এবং এই টিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে আসছেন। আমি একটু যদি দেখাতে চাই, আমাদের পেছনেই যদি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সকাল থেকে আসলে এই কেন্দ্রটিতে দেখছিলাম যে মানুষের কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তারা কিন্তু বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, টিকা নিতে আসছেন। তবে যেহেতু ফার্স্ট ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, তবে আমরা দেখতে পেয়েছি যে প্রথম ডোজের পাশাপাশি কিন্তু দ্বিতীয় ডোজের জন্য যারা আসছেন তারা সবাই অত্যন্ত সাবলীলভাবেই আসলে বলছেন যে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় তারা SMS পেয়ে যাচ্ছেন এবং তারা এখানে এসেও তাদেরকে কোনো রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে না, খুব সহজেই তারা এখানে টিকা নিতে পারছেন। আর আমরা এর আগে কয়েকটি কেন্দ্রে দেখেছিলাম যেখানে আসলে বিদেশি যারা রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যদিও একটি দীর্ঘ লাইন তাদের মধ্যে রয়েছে, তারা সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে লাইন দিয়েই তারা টিকা নিচ্ছেন। তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে মডার্না এবং ফাইজারের টিকা। এই বিষয়টি তারা যে যার যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা টিকা পাচ্ছেন। এই বিষয়টি আমরা তাদের সামনে কথা বলেছিলাম। তারা কিন্তু সবাই এখন খুশি যে বিভিন্ন দেশের যে রিক্রুটমেন্ট রয়েছে, যে চাহিদা রয়েছে আসলে সেই চাহিদা অনুযায়ী তারা টিকা পেয়ে খুবই খুশি। যদিও তাদের একটু সময় দিতে হচ্ছে বা একটু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, এছাড়া আর কোনো সমস্যা
সমস্যাই কিন্তু তাদেরকে হচ্ছে না। তবে সাধারণ মানুষকে বেশিরভাগ কেন্দ্রগুলিতে আমরা দেখছি যে সিনোফার্মের টিকাটি দেওয়া হচ্ছে। তবে এই টিকা নিতে পেরেও সাধারণ মানুষ অত্যন্ত খুশি। তারা আমরা দেখতে পেয়েছি যে টিকার আগ্রহের কারণেই কিন্তু এখন অনেকটাই আসলে সংক্রমণ, যে করোনার সংক্রমণ রয়েছে অনেকটাই কমে এসেছে এবং সাধারণ মানুষের ভিতরে একটি আত্মবিশ্বাসও তৈরি হয়েছে যে তারা টিকা নিলে হয়তোবা তারা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে। সেই আগ্রহ থেকেই তারা টিকা নিতে আসছেন এবং টিকা কার্যক্রম অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। মনি। রাকিব, আপনাকে ধন্যবাদ। নাক কান গলা ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা দিয়ে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে তার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। পটুয়াখালী শহরের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক দোকানপাট ভস্মীভূত হয়েছে। আজ ভোররাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১.৫ শতাধিক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের ভয়াবহতা দেখে আগুন বড় হয়, আমাদের বরিশাল কন্ট্রোল রুমের সাহায্য চাই, আমার কাছে জানাই। আমি সাথে সাথে নিয়ার বাই যে স্টেশন আমতলি এবং বাকেরগঞ্জ, এই দুটা স্টেশনে আউট করে দেই, তারাও এসে পৌঁছায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলিয়ে, সবাই মিলিয়ে, স্থানীয় জনগণ সহ সবাই মিলিয়ে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। এখন যেই ফ্লেমটা বন্ধ হয়ে গেছে, ধোঁয়া আছে, এটা পুরোপুরি একেবারে জিরো করে তারপরে আমাদের ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের কার্যক্রমটা শেষ হবে। এবার শারদীয় দুর্গোৎসবের খবর। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে হবিগঞ্জের মাধবপুরে। প্রতিমা কারিগররা ব্যস্ত তুলি শেষ আঁচড় দিতে, আর পাড়ায় পাড়ায় প্রতিটি মণ্ডপে স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে প্রতি বছরের মতো, যা আকর্ষণ করে দর্শনার্থীদের। প্রতিনিধি রাজীব দেব রায় রাজুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষে মাধবপুরের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত পরিশ্রম করে কারিগররা নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন এক একটি প্রতিমা। পাশাপাশি পাড়ায় পাড়ায় চলছে সেরার লড়াই। আমাদের দুর্গাপূজা প্রতি বছরই যা করি, প্রতিটা পূজার মধ্যে প্রতিযোগিতা, কার থেকে কে সুন্দর করতে পারে, কে মাকে ভালোভাবে বরণ করতে পারে, তাই নিয়ে সবাই ব্যস্ত। গত 2 বছর কারিগরদের হাতে তেমন কাজ না থাকলেও এবছর কারিগরদের দম ফেলার সময় নেই। তবে মূর্তি তৈরির উপকরণের দাম বেশি হয় খুব একটা লাভ হবে না বলে জানিয়েছেন কারিগররা। গতবার থেকে এবারের মধ্যে যে জিনিসপত্র দামগুলো বাইরে আছে, লাভ হবে রঙের দর, বাঁশের দর অনেক কঠিন, আমরা খাটি মানুষে কিছু একটা খাওয়া না। পূজা আয়োজক কমিটির নেতারা জানান, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আর দুর্গোৎসবে নিরাপত্তা দিতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে পূজা উৎসব সম্পন্ন করতে পারি। আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের দিকে আমাদের মোবাইল টহল, ফিক্সড ডিউটি, এছাড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা প্রতি বছর নেই, এবছর আমরা সুষ্ঠু সুন্দরভাবে এই পূজা উৎসবমুখর পরিবেশ আমরা সমাপ্ত করতে পারব। এবছর মাধবপুরে 122টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর উন্মুক্ত হয়েছে কুয়েতের কর্মক্ষেত্রের পাশাপাশি দেশটির বিমানবন্দর। এজন্য ফেরাও শুরু করেছেন প্রবাসীরা। এদিকে কুয়েত সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারওয়েজ এই দুটি প্রতিষ্ঠানকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে, কিন্তু এখনও চালু হয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট। এজন্য কুয়েত এয়ারওয়েজের টিকিট নিতে গুনতে হচ্ছে অতিরিক্ত প্রায় ১ লাখ টাকা, জানিয়ে বিপাকে রেমিটেন্স যোদ্ধারা। প্রতিনিধি আলামিন রানের রিপোর্ট, জানাচ্ছেন মোবালিক করিম। করোনার ধকল ধীরে ধীরে কাটিয়ে স্বাভাবিক হচ্ছে কুয়েতের জনজীবন। প্রতিষ্ঠানগুলোতেও কাজ চলছে শতভাগ। খুলে দেওয়া হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ফিরতে শুরু করেছেন প্রবাসীরাও। যে বিমানগুলোর প্রাইস অনেক হাই, অনেক বেশি মূল্য দিয়ে আমাদের চড়া দাম দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। এক্ষেত্রে কুয়েত সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কুয়েত এয়ারওয়েজ এই দুটি প্রতিষ্ঠানকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। তবে এখনও চালু হয়নি বিমানের কোনো ফ্লাইট। এদিকে কুয়েত এয়ারওয়েজের টিকিটের দাম ৩০০ থেকে ৩৫০ দিনার বা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ টাকা গুনতে হচ্ছে। আগে ঢাকা কুয়েত রুটে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারওয়েজ এই দুই ফ্লাইটের প্রবাসীরা ১০০ থেকে ১৫০ দিনারের মধ্যে টিকিট কিনতে পারতেন। প্রবাসী যাত্রীরা মনে করছেন বিমানের ফ্লাইট চালু না হওয়ায় এই সুযোগ নিচ্ছে কুয়েত এয়ারওয়েজ। যদি আমাদের দেশের বিমানটা চালু হতো, বাংলাদেশ বিমান চালু হতো, তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হতো এবং টিকিটের মূল্যটা অনেক কমতো। এতে দীর্ঘদিন ধরে বসে থাকা প্রবাসী শ্রমিকরা অর্থ সংকটের পাশাপাশি ভুগছেন হতাশায়। বাংলাদেশ বিমান যদি প্যাসেঞ্জার নিয়ে আসতো তাহলে হয়তো আমাদের কিছু অর্থ ব্যয় কম হতো এবং টিকিটের দামও কম হতো। এই সংকট নিরসনে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশ বিমান যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই খুলে, কারণ টিকিটের দাম অনেক চড়া হওয়াতে তারাও আসতে পারতেছে না, আমরাও যাইতে পারতেছি না। মোবালিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে এক তরুণীকে গলা কেটে হত্যা করার পর নিজের পেটে ছুরি ঢুকে আত্মহত্যা করেছে এক যুবক। নিহত হৃদয় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাতানিপাড়া গ্রামের মৃত সমরের ছেলে এবং নিহত তরুণী পার্শ্ববর্তী বান্দাখোলা গ্রামের স্বপনের মেয়ে। কালীগঞ্জ থানার ওসি জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যায়ে থাকছে খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। বর্তমান বিসিবি প্রধান ৫৩ ভোট পেয়ে ক্যাটাগরি ২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ক্যাটাগরি ১-এ জিতেছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর টিটু। তবে রাজশাহী বিভাগে হেরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারান সাইমুল আলম স্বপন। আগামীকাল বিসিবির নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন এস এম আরিফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন আগেই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত আছেন ২ জন। বাকি ১৬ পদে নির্বাচনের পর ভোট গণনা শেষে প্রাথমিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ক্যাটাগরি ১-এর ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন ২ জন। এম নাইমুর রহমান এমপি, উনি পেয়েছেন ১৭ ভোট, এবং আরেকজন যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন জনাব তানভীর আহমেদ টিটু, উনিও পেয়েছেন ১৭ ভোট। ক্যাটাগরি ১ রাজশাহী বিভাগ থেকে একজন নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল আলম স্বপন চৌধুরী, উনি পেয়েছেন ৭ ভোট। নাজমুল হাসান ৫৩ ভোট, জনাব গাজী গোলাম মুর্তুজা ৫৩ ভোট, জনাব মোহাম্মদ ইনায়েত হোসেন সিরাজ ৫৩ ভোট, জনাব মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক ৫২ ভোট, জনাব নজিব আহমেদ ৫১ ভোট, জনাব ওবেদ রশিদ ৫১ ভোট, জনাব ফাহিম সিনহা ৫১ ভোট, জনাব ইফতেখার রহমান ৫০ ভোট, জনাব সালাউদ্দিন চৌধুরী ৪৯ ভোট, জনাব মঞ্জুর কাদের ৪৯ ভোট, জনাব মাহবুবুল আনাম ৪৭ ভোট ও জনাব মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু ৪৬ ভোট। এবার আমি চলে যাচ্ছি ক্যাটাগরি 3-এ। এখানে 2 জন প্রার্থী ছিলেন, একজন বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থী জনাব খালেদ মাহমুদ সুজন, উনি পেয়েছেন 37 ভোট, এবং ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নাজমুল আবেদিন, উনি পেয়েছেন
3 ভোট। টানা তৃতীয়বারের মতো পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। প্রাথমিক ফল ঘোষণার পর তিনি জানান, নির্বাচনে প্রায় শতভাগ ভোট পড়েছে। সাধারণত নির্বাচনে আমরা দেখি অনেকে ভোট দিতে আসে না বা তাদের ভোটটা আমরা পাই না, মানে তাদের মতামত জানা যায় না। এই নির্বাচনে অলমোস্ট ফুল ভোট কাস্ট হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। তবে আমি আরও খুশি হতাম যদি আরও বেশি পার্টিসিপেশন থাকতো নির্বাচনে। বৃহস্পতিবার নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর পরিচালনা পর্ষদের সভায় বিসিবির নতুন কমিটি ঘোষণা করা হবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতির মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। 2 নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর। বিশ্বে আবারও করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মৃত্যু 2000-এর বেশি। দেশে আক্রান্ত মৃত্যুর সংখ্যা স্থিতিশীল। দীর্ঘ গবেষণার পর প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকা অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মশাবাহিত এই রোগে প্রতি বছর মারা যায় অন্তত 5 লাখ মানুষ। শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপগুলোতে। তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত প্রতিমা কারিগররা। পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে 20 জনের মৃত্যু, আহত হয়েছেন আরও 3 শতাধিক। চলছে উদ্ধার কাজ। এবং উয়েফা ন্যাশনস লিগের সেমিফাইনালে ইতালিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে স্পেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।